বড়ই বা কুল আমাদের দেশে খুবই জনপ্রিয় একটা ফল। যদিও এর আদি নিবাস আফ্রিকা, তবু বাংলাদেশে তো বটেই। এটি পুরো দক্ষিণ এশিয়ায় বহুল পরিচিত একটি ফল। মজার ব্যাপার হলো বড়ইয়ের সরাসরি কোনো ইংরেজি নাম নেই, তবে সাধারণত একে জুজুবি বা চাইনিজ ডেট নামে ডাকা হয়। এর বৈজ্ঞানিক নাম জিজিপুশ। আমাদের দেশে ডিম্বাকার বড়ইকে সাধারণত কুল বড়ই বলা হয়। বাংলাদেশের প্রায় সর্বত্রই সব ধরনের মাটিতে বড়ই গাছ জন্মে। একসময় এ গাছটি অবহেলাতেই বেড়ে উঠত। এখন কিন্তু বড়ইয়ের সেই দিন নেই, বড় যত্ন করে চাষ করা হয়। ফলটি যেমন অর্থকরী তেমনি পুষ্টিগুণ সমৃদ্ধ। সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষিতে। আশা করছি সবাই ভালো আছেন। আমাদের দেশে শীত এবং শীতের পরবর্তী সময়ে যে গুটি কয়েক ফল বাজারে পাওয়া যায় তাদের মধ্যে অন্যতম কুল বা বড়ই, এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়েও কিন্তু আছি একটা বড়ইয়ের বাগানে। এটা নাটোরের বড়াই গ্রামের মানিকপুরের কাদের ভাইয়ের বড়ইয়ের বাগান। কি করে কাদের ভাই বড়ই চাষ করছেন তাই জানবো আজ, আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গেই থাকবো আমি তন্নি। আসসালামু আলাইকুম কাদের ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো ভালো আছি। আপা কি খবর? এই তো আমিও ভালো আছি। আর ভাই, আমি দীপ্ত কৃষি থেকে আসছি। এই যে আপনার বড়ইয়ের বাগান আছে, আপনি বড়ইয়ের চাষ করছেন, সে ব্যাপারে একটু কথা বলবো আপনার সাথে। তো আমরা তো একটা বড়ইয়ের বাগানে দাঁড়িয়েই আছি, তো এছাড়া আপনি আর কি কি করেন বা কৃষি কাজে কিভাবে আসলেন? কৃষিকাজ আমাদের প্রধান জন্মের থেকে কৃষি নিয়ে আমার সবাই আছে, আমার পরিবার সহ সবাই আছে, আমরা কৃষিতেই, আমিও কৃষিতেই আছি। আচ্ছা, তো এই বড়ইয়ের যে বাগানটা আছে এটা কত বছর থেকে করছেন? 2008 থেকে আমি বড়ইয়ের আবাদে আসছি। কি মনে করে বড়ইয়ের চাষ শুরু করলেন? অন্য অন্য জায়গাতে করা দেখছি বা টিভিতে আমি দেখছি যে বড়ই চাষে নাকি মানে ভালো লাভবান হয় মানুষ, এই জন্য আমি বড়ইয়ের চাষ করছি। আচ্ছা, তো কতটুকু জমির উপরে বাগানটা করা আছে? আমার 10 বিঘা জমির উপর। প্রথমেই কি 10 বিঘা ছিল? প্রথমেই 10 বিঘার উপর। আচ্ছা, প্রথম থেকেই। তো প্রথমেই তো তাহলে বলা যায় বাণিজ্যিকভাবেই শুরু করেছেন। বাণিজ্যিকভাবেই শুরু। বড়ই চাষের ক্ষেত্রে আমরা তো কলমের চারাই ব্যবহার করছি, তাই না? জি জি। তো সেই ক্ষেত্রে আপনি চারাগুলো কোথা থেকে নিয়ে এসেছিলেন? আমি বনপাড়া মহসিন নার্সারি আছে, এই মহসিন নার্সারিতে আমি সংগ্রহ করি। তারপরে চারাটা যখন নিয়ে আসলেন তারপরে মাটিটা কিভাবে প্রস্তুত করে বাগান করেন? মাটিতে আপনার আমি 5x5 হাতের দূরত্ব চারাটা যেখানে লাগাবো সেখানে মাটিটা খুঁড়ে লিয়া, মানে জৈব সার, মাটি বা অন্য যে জিপসাম, আপনার হাড়ের গুঁড়া, টিএসপি, হালকা ইউরিয়া দিয়ে মাটিটা লাইন সাইডে রেখে দিই। আচ্ছা, 20 থেকে 25 দিন। 20-25 দিন পরে তারপরে আবার মাটিটা আবার নতুন করে নাড়াচাড়া করে নিয়ে আপনার চারাটা সংরক্ষণ করি। আচ্ছা, তারপর চারাটা যখন আমি লাগাই দিলাম 20-25 দিন মাটিটা প্রস্তুত করার পরে, তারপরে প্রথম সেচ দিতে হচ্ছে কবে থেকে? সেচ দিতে হয় আপনার মাটিতে তো রস থাকে না ওই সময়, যখন নতুন লাগাই তখন তো মাটিতে রস থাকে না, তখন হয়তো চারাটা রোপণ করি পরের দিন থেকে সেচ দেওয়া শুরু করে দিই। গাছটা লাগাতে হয় কোন মাসে? গাছটা আমরা লাগাই ফাল্গুন চৈত্র মাসে। তো প্রথম গাছ লাগানোর কত বছর পরে ফলটা আসে? গাছ লাগানোর পরে আপনার মোটামুটি ভাদ্র মাস থেকেই ফুল আসে। সে বছরই ভাদ্র মাসে থেকেই ফুল আসে। আচ্ছা, তো প্রথম বছরে কি ফল নিচ্ছেন নাকি প্রথমগুলো নেওয়া হচ্ছে? না, প্রথম বছরই ফল নিই। আচ্ছা, প্রথম বছরই ফল নিই। তো সেই ক্ষেত্রে যদি বেশি আসে, আমরা জানি হাইব্রিড জাতে তো প্রচুর ফলন হয়, পাতলা করে দিতে হয় কি নাকি যা আসছে না, যা আসছে ওইভাবে রাখলেই হয়। আচ্ছা, এর কোনো পাতলা করে দিতে হয় না। ভাই, আপনার বাগানটা তো বেশ বড় এবং সামনে দেখা যাচ্ছে বড়ই হয়েও আছে। আমরা একটু হেঁটে হেঁটে কথা দেখি, বলি। চলেন। আপনারা যখন বাগানটা প্রথম করেন সেই থেকে এই যে ফল আসা পর্যন্ত কি কি পরিচর্যা করতে হয়? পরিচর্যা সেচ দিতে হয়, সার দিতে হয়, আগাছা দমন করতে হয়। এটা তো অবশ্যই নিয়ম করে দিতে হয় যে কতদিন পরে সেচ দিবেন, কখন কি সার দিবেন, সেটা যদি একটু ভালো করে বুঝাই বলতেন। সেচ আপনার লাগানোর 1 থেকে 1.5 মাসের মধ্যে, নতুনভাবে যখন আমরা লাগাই তখন 1 থেকে 1.5 মাসের মধ্যে তার গোড়ে খাদ্য দিতে হয়। রাসায়নিক সার মানে 3টা মিলি, তারপর হাড়ের গুঁড়া আছে, তারপর আপনার কি খোল, এটা দিয়া দিতে হয়। আচ্ছা, আর সেচটা দিতে হয় কতদিন পর পর? সেচ যদি মাটিতে রস থাকে তো সেচ দিতে হয়, আর মাটিতে যদি রস না থাকে সার দিয়া পরের দিন থেকেই সেচ দিতে হয়। আচ্ছা, তার মানে বুঝে নিতে হবে যে আমার গাছের এখন পানিটা সেচের দরকার। জি,
সবকিছুতে আপনার যেরকম খরচটা হয় আর সিজন শেষে হাতে যেই টাকাটা থাকে, জি। তো এই যে আপনার খরচ হলো আবার লাভ হলো, সব মিলে হাতে কিছু টাকা থাকে বছর থাকে, শেষে? কিছু থাকে। একদম থাকে। লস তো হয় না? না, লস হয় না। আর ফলনও তো ভালোই আসছে মনে হচ্ছে, জি। সব দিকে কিন্তু বড় হ্যাঁ, ভালো হয়ে আসছে। আছে। এই পাশের গুলো কি বড়ই? এটা বার্মিজ বড়ই। একটা বড়ই ছিল হ্যাঁ, দেখা যাবে? চিনেন। বার্মিজ বড়ই না? জি। আকারও কিন্তু ভালো আসছে। বাউটা বেশি বড় হয় নাকি বার্মিজটা বেশি বড় হয়? বাউটা বড় হয়, কিন্তু বার্মিজটাও বড় হয়, এটা এর থেকে আরো একটু বড় হয়। আপনি তখন বলছিলেন যে বাউটা যেহেতু আগে বাজারে আসে, জি। দামটা ভালো পাওয়া ভালো যায়। পাওয়া যায়। আর স্বাদের দিক থেকে কোনটা বেশি ভালো? স্বাদের দিক দিয়ে আপনার বাউটা ভালো। হুম। বাউটা ভালো। এই বাগানে কি এখন সিজনের শেষের দিকে না শুরুর দিকে, মানে বাজারে কি নিয়েছেন এখন ফল? হ্যাঁ, এটা বাউকুলটা আপনার শেষের দিকে, বাউকুল শেষের দিকে। জি। আচ্ছা। আর বার্মিজটা কেবল শুরু দু একটা পাকা ধরছে। তো কতবার ফল নিয়ে গিয়েছেন বাজারে? বাজারে একটা জমির থেকে আপনার 7-8টা চালানো হয়, মানে 7-8টা অলরেডি 7-8 বার, চলে হ্যাঁ, গেছে। 7-8 বার উঠাতে হয়। আচ্ছা, এবং এখনো কিন্তু ভালো ফল আছে। ওই দিকটাতে মনে হয় আরো বেশি। আমরা ওইদিকে যাই একটু। জি, চলেন। ওইদিকে কি গাছ বেশি, বাউকুল নাকি? এটা বাউকুলের বাগান। বাউকুলের। জি। আচ্ছা, তো আপনি বলছিলেন যে বাউকুলের দামটা ভালো পাওয়া যায়, আবার স্বাদটাও ভালো। জি। আচ্ছা, এদিকে না সবই বাউকুল, জি, এদিকে সবই বাউকুল। এবং গাছে ফলও কিন্তু খুব বেশি দেখা যাচ্ছে না, সব বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, উঠারও পরে শেষ পর্যায়ে। আপনাদের এখানে কি ব্যাপারীরা আগে এসেই বাগান ধরে নিয়ে যায় যে পুরো বাগানের ফল আমি নিব, নাকি আপনাদের না, ফল হওয়ার পরে বিক্রি করতে হয়? ফল হওয়ার পরে আমি আস্তে আস্তে উঠাই দিই। উঠানোর পরে ওই এখান থেকে আপনার কার্টুন ক্যারেট করে নিয়ে তারা চলে যায়। আচ্ছা, আর বড়ের ক্ষেত্রে রোগ কি হয়? বড়ের ক্ষেত্রে রোগ সবচাইতে বড় রোগ সেটা হচ্ছে মিলিবাগ পোকা। এটা কি পাতায় আক্রমণ করে নাকি ফলে? পাতায় আক্রমণ করে। পাতায় আক্রমণ করলে দেখা যায় ফলের সময় ফলটাও নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো পাতায় আক্রমণ করলে কিভাবে বুঝেন, কি লক্ষণ দেখে আবার বুঝেন? দেখা যায় সাদা সাদা হয়ে পাতার অপর পৃষ্ঠে সাদা সাদা হয়ে লেগে থাকে। আচ্ছা, তো আপনার গাছের কোনো পাতায় কিন্তু আমি সেরকম লক্ষণ না, দেখতে মানে পাচ্ছি না। ওষুধ আমার মারা আছে, এই জন্য মানে নাই, পোকাটা নাই। সেরকম সমস্যা হইলে কি ওষুধ দিতে হয়? সমস্যা হলে আপনার বালানাশক দিতে হয়। এর নাম আছে আপনার ওই, আমরা বেশিরভাগ দিয়ে থাকি যে দেবী কুইন একটা বিষ আছে, দেবী কুইন কীটনাশক এটা আছে। কি যখন ফুলটা আসে তারপরে স্প্রে করে দেন নাকি ফল হওয়ার পরে? মানে ফুল হওয়ার পরে মানে ওই ওষুধটা মারলে মানে ফুলেরও ক্ষতি হয় না, ফলেরও ক্ষতি হয় না, আপনার খালি মিলিবাগের জন্যই মানে প্রযোজ্য। আর তো কোনো সমস্যা না, আর কোনো সমস্যা হয় না। আর এই যে আপনাদের গাছের তো বললেন যে ফল সবই শেষ হয়ে যাচ্ছে, আবার এখানে দেখলাম ক্যারেট করা ফল উঠানো আছে। হ্যাঁ। ওইখান থেকে কোথায় যাবে বড়িগুলা? এগুলো ধরেন আপনি বিভিন্ন জায়গায়, সিলেট যায়, চিটাগাং যায়, আচ্ছা ফেনী যায়, নানান জায়গায় চলে যায়, আচ্ছা ব্যাপারটা নিয়ে যায় আর পাঠা দেয়। আচ্ছা, তাহলে এখান থেকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, তো এর মধ্যে কি আরো কিছু করে নিতে হয়? গ্রেডিং করেন বা প্যাকিং করেন, কিছু কি করেন? না, ও আমার লিভার আছে, তারা দিয়ে করে দেওয়া লাগে। পাঠি আসে, পাঠিটা কিনিলে তারা দিয়ে করিলে উঠাইলে চলে যায়। আপনার এই 10 বিঘার বাগান থেকে আপনি এক সিজনে কতটুকু বড়ই পান? এই 10 বিঘার বাগান থেকে আমি 13 থেকে 1400 মণ বড়ই পাই। 1400 মণ? জি। আর সিজনের শেষে যখন আপনার বাগানে বিনিয়োগ করতে হয়, অনেক জি। খরচ তো থাকে, হ্যাঁ, তা তো আপনার অবশ্যই। কি রকম টাকা বিনিয়োগ করতে হয়? আমরা বিনিয়োগ করতে হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা হুম। বড়ই প্রথম থেকে শেষ পর্যন্ত, এরকম একটা আচ্ছা, খরচা আসে। আর বড়ই যখন আপনার বিক্রি হয়ে গেল, আপনার তো শ্রমিকের একটা টাকা দিতে হয়, আপনার অন্যান্য আনুষঙ্গিক অনেক খরচ থাকে। খরচ তো থাকে। সব বাদ দিয়ে আপনার হাতে কত থাকে? 5 থেকে 6 লক্ষ টাকা থাকে। 5 থেকে 6 6 লাখ লক্ষ টাকা। টাকা, জি। তো বড়ের সিজনটা কিন্তু খুব বেশি দিন থাকে না। না। এই যে কম সময়ে মোটামুটি একটা বিনিয়োগ করে আপনারা কিন্তু বেশ ভালো উপার্জন করতে পারেন বড়ই চাষ করে। তা তো অবশ্যই। এই পাশে সব তো বলছিলেন ভাই বাউকুল, তাই না? বাউকুল, জি, বাউকুল। এবং আপনি বললেন যে বাউকুলের কিন্তু সিজন প্রায় শেষ, তার মানে এখন যেগুলো আছে এগুলো তো ছোটই দেখা যাচ্ছে। ছোটটা, হ্যাঁ, জি। এগুলো যখন বাজারে যাবে তো আশা করা যাচ্ছে ভালো দাম পাবেন। আরো ভালো, হ্যাঁ। আচ্ছা, তো এখানে তো দেখা যাচ্ছে অনেকেই কিন্তু বড়ি উঠাচ্ছেন, ক্যারেটে করছেন। জি। এখান থেকে তারপরে কি করবেন? এখান থেকে ধরেন আপনার বাছাই হবে, বাছাই হয়ে তার বিভিন্ন মুকামে যাবে। আচ্ছা, তাই। তো এই যে বাছাই করে আপনারা বিভিন্ন মোকামে পাঠানোর জন্য প্রস্তুত করছেন, সেটা দেখা যাবে? হ্যাঁ, চলেন সামনে, চলেন যাই। চলেন। আপা আসেন, দেখেন আমার কুল ওখানে বাছাই হচ্ছে, দেখেন। এখানে তো বিশাল অবস্থা, এত হ্যাঁ, দেখেন তো, ফুল। দেখেন। এবং আপনি বলছিলেন যে অনেক শ্রমিকও কাজ করে জি, আপনার জি, এখানে। জি, জি। এখানে এখানে বসে বসে এখানে কথা বসেন বলা আপা, যাবে? বসেন। জি, এখানে বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনারা? ভালো আছি। এই যে এখানে কুলের বাগানে কাজ করছেন, এখন তো বাছাই চলছে, এখন বাসায় চলছে। এছাড়া আপনারা কি কি কাজ করেন?
সংসারে যা আছে একটা গৃহস্থ সবই করতে হয়। আবাদ বনে যা আছে সবই করতে হয়। আচ্ছা আচ্ছা। গম কাটতে হয়, মসুরি তুলতে হয়, আপনার কুলের যখন শেষ হয়ে যাবে তখন অন্য ফসল করতে হবে, ওই ভুঁয়ে সেচ দিতে হবে। এখন তো কুলের বাগানেই আছেন, এখন তো কুল নিয়েই সব কাজ। এখন কুল নিয়ে সব কাজ। এই বাছাই করা ছাড়া আর কি কি কাজ করতে হয়? না, বাছাই করার পর এখন গাড়ি তুটানোর পর তারপরে সেসব। আপনারা তো বাগানেও কাজ করেন? যে বাগানেও কাজ করি। বাগানে কি কি কাজ করতে হয়? বাগানে সার দিতে হয়, ওষুধ দিতে হয়, পানি দিতে হয়, বড়ই ভাঙতে হয়। তো বড়ইয়ের সিজনটাতে তো সবসময় এই বাগানেই থাকেন? যে সব সময় না, কাজ যখন থাকে তখন বাগানে থাকি, কাজের শেষে বাড়িতে যাই। তো বাড়িতে আছে কে কে? বাড়িতে বউ বাচ্চা আছে। ছেলেমেয়েরা কি করে? ছেলেমেয়েরা লেখাপড়া করে। কিসে পড়ে? আমার এক বেটি আইএ পড়ে। আইএ পড়ছে? আচ্ছা আচ্ছা। আর একটা ছোট বাচ্চা। তো এই যে আপনি বড়ইয়ের বাগানে কাজ করছেন, এখন দেখতে পাচ্ছি বাছাই করছেন, আর অনেক কাজই তো করেন, এখান থেকে আপনার উপার্জনটা কিরকম হয়? এখান থেকে 200, 300, 250 টাকা মজুরি পাওয়া যায় প্রতিদিন? প্রতিদিনের টাকা কি কাদের ভাই প্রতিদিন দিয়ে দেয়? জি না, আমরা সপ্তাহে একদিন নেই, নিয়ে বাজার সদাই করি, এক সপ্তাহ বাজার একদিনে করে আসি। আচ্ছা। তো এই যে আপনার এই বড়ইয়ের বাগানে কাজ করছেন, এখন বাছাই করছেন, বাগানেও কাজ করেন, এখান থেকে যে টাকাটা পান সেটা দিয়ে সংসার ঠিকমতো চলে? চলে, হালকা পাতলা ভালোই চলে। এবং আপনার ছেলে মেয়েও তো বড় হচ্ছে, পড়াশোনা করছে। জি। তো সব মিলে আপনারা ভালো আছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। আচ্ছা। তো কাজ করেন, কাদের ভাইয়ের সঙ্গে কথা বলি। বলেন। তো ভাই, আপনাদের এখানে তো বাছাই চলছে, বাছাইটা মূলত কিসের উপর ভিত্তি করে করেন আপনারা? বাছাইটা আপনার দামের উপর, বড়ইটা ধরেন ছোট আছে বড় আছে, বড়টা বড় সাম করতে হয়, ছোটটা ছোট সাম করতে হয়। আচ্ছা। আর পাকাটা আলাদা। তার মানে এই যে আমার হাতে বড়ইটা, এটা কিন্তু বড় বড় জি। এটা একটা গ্রেডে যাবে, আবার যেগুলো একটু ছোট সেটা গ্রেডে যাবে। কয়টা গ্রেড করেন? তিনটা সি গ্রেড। আচ্ছা। সি গ্রেড কোনগুলো হয়? সি গ্রেডের লালটা হয়, এই লালটা মানে যেগুলো পেকে যাচ্ছে, পাকাগুলো আলাদা, আর লালটা। এভাবে সাইজের উপর ভিত্তি করে দুইটা করতে। এতে আপনাদের কি সুবিধাটা হয়? এটা দাম ধর মানে বাছাই করলে পারে মালটা আলাদা হয়, বিক্রি হয়ে যায়, তাতে মানে মানটা ভালো হয়। সেই ক্ষেত্রে আপনাদের নিজেদেরও তো দামাদামি করতে সুবিধা হচ্ছে, আবার যারা কিনতে আসছে তারাও বুঝতে পারছেন যে কোনটার দাম কেমন। হ্যাঁ। আচ্ছা। তাহলে এই যে এ গ্রেডের যে বড়ইটা, এটার দাম কিরকম পান? এটার দাম 1200 টাকা। 1200 টাকা মন? আচ্ছা। আর যেটা বি গ্রেডের আছে, এই যে ছোট যেটা, এটা 700-800। 700 থেকে 800 টাকা। আর যেটা সি গ্রেড, এটার দাম কিরকম? 500-600। এটা তো দাম কম হচ্ছে, যেহেতু পেকে গেছে, এটা বেশি দিন রাখা যাবে না, বিক্রি করে ফেলতে হবে। আচ্ছা। তো ভাই, এই যে আপনি এত বছর ধরে বড়ইয়ের চাষ করছেন, এর মধ্যে কোনো বড় ধরনের সমস্যার কি সম্মুখীন হয়েছেন? সম্মুখীন হয়, কিন্তু দেখা যায় যে পোকার আক্রমণ বেশি হলে পারে মানে আমার একটু সমস্যা হয়। আর এখানকার যারা কৃষি কর্মকর্তা আছেন, তারা আপনাদের সাহায্য করছেন? হ্যাঁ, অবশ্যই। তার কাছে আমি কন্টিনিউ যাই, এবং আমার বাগানে তাদের মোবাইল করলে তারা এসে আমাকে দেখা দিয়ে যায় কি ওষুধ ব্যবহার করতে হবে, তারা নিয়মিত আসে। আচ্ছা। তো এই আপনার যে বড়ইয়ের চাষ করছেন, আপনি বলছেন যে আরো বাগান আছে আপনার, তো সব মিলে ভবিষ্যতে আর কি করার ইচ্ছা আছে কৃষি নিয়ে? ভবিষ্যৎ কৃষি নিয়ে তো আমার অনেক স্বপ্ন, কিন্তু স্বপ্ন তো আমাদের স্বপ্ন কৃষকের কি করব কোন? এই ফলটা আমার দেশি একটা কুল, এই কুলটা তো দেশি কুল ফল, এই ফলটা যদি আমরা তো যত পরিশ্রম করি মানে তৈরি করি, কিন্তু সেই হিসাবে তো আমরা তার পাই না, টাকা পাই না। তে একটা কি সরকারের কাছে আমার দাবি যে কুলটা যদি বাইরে দেওয়ার পুরো যদি করতো, তাহলে হয়তো কৃষক আমরা হয়তো আর একটু লাভবান হইতাম। আমাদেরও ঠিক একই রকম প্রত্যাশা থাকলো, এই যে আপনারা এত কষ্ট করে বিভিন্ন ফসল ফলাচ্ছেন, ফলের চাষ করছেন, যেন আপনারা ন্যায্য মূল্যটা পান এবং আপনাদের মুখে যেন হাসি ফুটে। অবশ্যই, এটা আমরা আশা করি। জি ভাই, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনার প্রতি অনেক শুভকামনা থাকলো। আপনি এই যে কৃষি নিয়ে এগিয়ে যাচ্ছেন, আরো সামনে এগিয়ে যান, সেই শুভকামনা দোয়া করেন আমার জন্য। জি অবশ্যই ভাই, অনেক দোয়া থাকলো এবং শুভকামনা থাকলো। ভাই আসছি, কাজ করেন। খোদা হাফেজ। খোদা হাফেজ। তোমরা এগুলো করো, কি করো। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের কৃষি জিজ্ঞাসা। এ পর্যায়ে আপনাদের পাঠানো বিভিন্ন ফসলের সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা উপকৃত হবেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে মোজাহারুল ইসলাম জানতে চেয়েছেন তার আম গাছে মুকুল থেকে গুটি হয়েছে, এখন কিভাবে পরিচর্যা করলে তিনি পোকামুক্ত ভালো আম পাবেন এবং সেই সাথে আমের ফলনও বেশি হবে। আমের যখন গুটি আসবে
ঠিক সেই সময় আপনার যে এক ধরনের হপার আছে, এই হপারগুলি আক্রমণ করতে পারে। এই জন্য আপনাকে ম্যালাথিয়ন জাতীয় ঔষধ 2 ml per লিটার দিয়ে পুরা গাছটাকে আপনার স্প্রে করতে হবে। তাহলে দেখবেন যে আম গাছের যে গুটিগুলি আছে সেই গুটি আস্তে আস্তে বড় হবে এবং ঝরেও পড়বে না। সেই সাথে দেখা যায় যে আমি ম্যাঙ্গো উইভিল নামে এক ধরনের পোকা আছে, সেই পোকাগুলিও আক্রমণ করতে পারে, যার জন্যে আপনাকে এই রিপকট অথবা ম্যালাথিয়ন এই জাতীয় ঔষধ 15 দিন পর পর আপনাকে স্প্রে করতে হবে। আবার আম যখন পরিপক্ক হবে, সেই পরিপক্ক হওয়ার সময় আপনাকে অবশ্যই দেখবেন যে এক ধরনের মাছি আছে, যে মাছিগুলি আমের ভিতরে ছিদ্র করে ডিম পাড়ে। এই ডিম যখন বড় হতে থাকবে তখন সেই আমের ভিতরে, পাকা আমের ভিতরে বা একটু পরিপক্ক অবস্থা আসলে সেখানে ভিতরে পোকাগুলি বড় হতে থাকে এবং আম কাটলে দেখা যায় আমের ভিতরে পোকা থাকে। এই অবস্থায় এই পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে পাকা কিছু আম নিয়ে সেই আমগুলিকে থেতলা করিয়ে তার সাথে 5% 7 পাউডার মিশিয়ে আমবাগানে বিভিন্ন জায়গায় বাটিতে করে রাখবেন। তাহলে দেখবেন ওই মাছিগুলি পাকা আমের যে থেতলা অংশ সেগুলি ঔষধ সহ খেয়ে ফেলবে এবং মাছিগুলি মারা যাবে। এই অবস্থায় আপনার পোকামুক্ত আম পাবেন। আলামিন চুয়াডাঙ্গা থেকে জানতে চেয়েছেন 5 বিঘা জমিতে 1 মাস আগে বোরো ধান রোপণ করেছেন, এখন কি কি সার কি পরিমাণে প্রয়োগ করলে ভালো ফলন পাবেন? ভাই আলামিন, আপনার বোরো ধানের বয়স হয়েছে এখন 1 মাস। এখন আপনাকে ইউরিয়া সার উপরি প্রয়োগ করতে হবে। এই ইউরিয়া সার উপরি প্রয়োগ করার জন্য আগে আপনি সেচ দিয়ে নেবেন, তবে বেশি পানি দেওয়ার দরকার নেই, অল্প কিছু সিপসিপে পানি থাকলেই চলবে। এই অবস্থায় আপনি ধান খেতে ইউরিয়া সার একবার উপরি প্রয়োগ করবেন। উপরি প্রয়োগ করার পর আপনি যদি প্রয়োজন হয় তাহলে একবার ঘেটে দিলে সেই কার্যকারিতা আরও বেশি হবে। এরপর আপনাকে আরেকবার উপরে প্রয়োগ করতে হবে যখন এই ধানের কায়স্থর আসা শুরু করবে। কায়স্থর আসা যখন শুরু করবে তখন আপনি আরেকবার একই পরিমাণ সার, ইউরিয়া সার ছিটিয়ে দেবেন। তবে খেয়াল রাখবেন, যখন কায়স্থর আসা শুরু করবে তখন থেকে পাকার পূর্ব মুহূর্ত পর্যন্ত পানির যত অভাব না হয়। তবে কায়স্থর আসার আগে পানি বেশি রাখার প্রয়োজন নেই, মাঝে মাঝে শুকনা থাকলেও অসুবিধা নেই, বরং শুকনা থাকলে প্রচুর কুশি আসবে। আবার যখন আপনার ফুল আসা শুরু করবে ঠিক সেই মুহূর্তে আপনি জিঙ্ক এবং বোরন সার যদি স্প্রে করেন অথবা যদি ছিটিয়ে দেন 8 থেকে 10 কেজি পার হেক্টর অনুযায়ী, তাহলে আপনার ধানে যে চিটা হওয়ার সম্ভাবনা সেই চিটা হবে না। গাজীপুর থেকে বাতেন সরকার জানতে চেয়েছেন তার কাঁঠালের বাগান আছে, তার কাঁঠাল গাছে প্রচুর মুচি এসেছে, কিন্তু মুচিতে কালো কালো দাগ পড়ে পচে ঝরে যাচ্ছে, এখন কি ব্যবস্থা নিলে মুচিগুলো কাঁঠালে পরিণত হবে? কাঁঠাল গাছে সাধারণত 2 ধরনের ইনফ্লোরেসেন্স আসে, একটা হচ্ছে পুরুষ এবং আরেকটা স্ত্রী, এগুলিকে আমরা মুচি বলে থাকি। এই পুরুষ মুচির কাজ হচ্ছে শুধু পরাগায়ন ঘটানো এবং স্ত্রী মুচিতে কেবলমাত্র ফলে পরিণত হয়ে থাকে। সেই জন্যে পুরুষ মুচিগুলি অবশ্যই ঝরে পচে যাবে, এগুলিকে কোনো রক্ষা করার প্রয়োজন নেই। কিন্তু যে স্ত্রী মুচিগুলি থাকবে সেই স্ত্রী মুচি অনেক সময় দেখা যায় কালো হয়ে পচে যায়। এর কারণটা হচ্ছে অ্যানথ্রাকনোস। অ্যানথ্রাকনোস রোগ হয়ে থাকলে আপনাকে বিশেষ কিছু ব্যবস্থা নিতে হবে। সেগুলি হচ্ছে আপনি অবশ্যই ডাইথিন M45 2 গ্রাম পার লিটার পানিতে মিশিয়ে সমস্ত গাছ, বিশেষ করে যে স্ত্রী মুচিগুলি আছে সেগুলিতে স্প্রে করবেন। আর যে মুচিগুলি মাটিতে পড়ে গেছে সেগুলি অবশ্যই পলিথিনে নিয়ে, এবং যেগুলি গাছে থাকা অবস্থায় কালো হয়ে গেছে সেগুলিও আপনি পলিথিনের মধ্যে নিয়ে অন্য কোথাও ফেলে দেবেন অথবা পুড়ে ফেলবেন। আব্দুল মোতালিব সাইরাকান্ধি, বগুড়া, যশোর থেকে জানতে চেয়েছেন তিনি 52 শতক জমিতে শশার চাষ করেছেন, গাছের বয়স প্রায় 2 মাস, বর্তমানে শশা ধরতে শুরু করেছে, কিন্তু শশাগুলো একটু বড় হবার পরই পচে যাচ্ছে, এখন কি ব্যবস্থা গ্রহণ করলে শশা বড় হবে বা ঝরে পড়া রোধ করতে পারবেন? এই অবস্থায় আপনাকে অবশ্যই ইউরিয়া সার প্রতি গাছে 5 গ্রাম করে চারদিকে দিয়ে দেবেন। এবং সাধারণত শশা ক্ষেতে কয়েক কিস্তিতে ইউরিয়া সার দিতে হয়, বিশেষ করে ফুল আসার সময় একবার, যখন ফল হওয়া শুরু করবে সেই সময় একবার, এবং ফল আসার পর 15 দিন পর আরেকবার প্রতি গাছে 5 গ্রাম করে ইউরিয়া সার দিলে ফল বড় হবে এবং ঝরে পড়বে না। আর আপনার যে শশাগুলি ঝরে পড়তেছে সেগুলি 2টা কারণ হতে পারে।
একটা হচ্ছে এক ধরনের জাপ পোকা। প্রচুর জাপ পোকা যদি আক্রমণ করে তাহলে কচি ফলগুলি থেকে রস চুষে খাওয়ার কারণে ফল ঝরে পড়তে পারে। আর একটা হচ্ছে এক ধরনের মাছি। এই মাছিগুলি কচি ফলে ছিদ্র করে ডিম দেয়। এই ডিম দেওয়ার ফলে সেই ডিমগুলি আস্তে আস্তে পোকায় পরিণত হবে এবং ভিতরে পোকা বড় হতে থাকবে। এক পর্যায়ে ওই ফল আর বাড়তে পারবে না এবং ভিতরে পচে ফলগুলি ঝরে পড়বে। এই অবস্থায় এই পোকা দমন করার জন্য আপনি ফেরোমন ট্র্যাপ ইউজ করতে পারেন। সেই ফেরোমন ট্র্যাপকে আপনি অবশ্যই কিছু শসা থেতলা করে তার সাথে 7 পাউডার মিশিয়ে ক্ষেতের বিভিন্ন জায়গায় প্লাস্টিকের পটে করে দিলে দেখবেন যে এই মাছিগুলি খেয়ে ওই রসগুলি খাবে এবং মারা যাবে। এই ব্যবস্থা নিলে আপনার ক্ষেতে যে শসাগুলি থাকবে সেই শসা পচে যাবে না এবং প্রচুর পরিমাণে শসা হবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে আলতাফ হোসেন জানতে চেয়েছেন, তিনি তার ক্ষেতে গ্রীষ্মকালীন সবজি চাষ করতে চাইছেন, তাই এখন কি কি সবজি চাষ করলে তিনি আর্থিকভাবে বেশি লাভবান হবেন? এই সময়ে আপনি বেশ কিছু সবজি চাষ করতে পারেন, যেমন ডাঁটা শাক, লাল শাক, পুঁই শাক, ঢেঁড়স এবং টমেটো। বিশেষ করে আপনি টমেটোর চারা বেশি লাগাতে পারেন, কারণ আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গ্রীষ্মকালের জন্য বেশ কিছু টমেটোর ভ্যারাইটি আবিষ্কার করেছেন, তার মধ্যে মানিক, রতন সহ আরও কিছু। এই মানিক, রতন আপনি গ্রীষ্মকালে যদি চাষ করেন তাহলে প্রচুর লাভবান হবেন, কারণ ওই সময় যেহেতু বাজারে কম পরিমাণ টমেটো থাকে, তাই এই গ্রীষ্মকালীন টমেটো আপনি চাষ করলে আপনি বেশ লাভবান হবেন, দাম বেশি পাবেন এবং অনেক ভালো ফলনও পাবেন। সুপ্রিয় কৃষক ভাই বোনেরা, এতক্ষণ পর্যন্ত আমাদের কৃষি জিজ্ঞাসা অনুষ্ঠান দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হয় প্রতি মাসের প্রথম এবং তৃতীয় রবিবার। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আবারও ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়: দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কৃষি প্রধান অর্থনীতির এই বাংলাদেশে কৃষি এবং কৃষকের গুরুত্ব কিন্তু অপরিসীম। তাই আমরা বলতেই পারি, কৃষক বাঁচলে বাঁচবে দেশ। দর্শক, আজ আমরা দেখলাম কাদের ভাই কি করে বিভিন্ন রকম কুলের চাষ করছেন। আমাদের অনেক শুভ কামনা থাকলো তার প্রতি। একই সঙ্গে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি কাজী ফার্মস নিবেদিত দীপ্ত কৃষি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন দীপ্তর সঙ্গে।